কামনা করছি ডক্টর শহীদ মিলনের। আজ মিলন দিবস, সেই সাথে এই গণ অভ্যুত্থানে এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, মহান মুক্তিযুদ্ধে, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আজকে আলোচ্য বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনায় জাতীয় ঐক্যমত্য চাই। এই বিষয়ের উপর বক্তব্য রাখবেন মাননীয় প্রধান অতিথি। আমরা সবাই অংশগ্রহণ করব, 2-1 মিনিট করে কথা বলবো। আমি শুধু বলতে চাই, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ যে গণ আজাদি গঠন করেছিলেন, গণ আজাদি লীগ, তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। দেশ আজাদি হয়েছে, কিন্তু মানুষের আজাদি হয় নাই। আজকেও কি হয়েছে আজাদি? আজকে কি গণতন্ত্র শহীদ নূর হোসেনের বা মিলনের গণতন্ত্র মুক্তি পেয়েছে? আমরা কি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি? আমরা কি যে সুশাসন পেয়েছি? এখনো মানুষের আজাদি হয় নাই। তিনি দেখলেন স্বাধীনতার পরে যখন বাকশাল হলো, তিনি প্রথম প্রতিবাদ করলেন, বাকশালের প্রতিবাদ, বেরিয়ে আসলেন আওয়ামী লীগ থেকে। এবং কিছুদিন পরে তিনি ওই দেশ আজাদি হয়েছে, মানুষের আজাদির জন্য গণ আজাদি লীগ গঠন করলেন। তিনি মাত্র 22 বছর বয়সে সলঙ্গা বিদ্রোহ করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। তিনি ভাষা আন্দোলনে সম্মুখ সারির একজন নেতা। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে 15 দলের নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পরে ইসলামিক ফাউন্ডেশন, তিনি একজন ফাউন্ডার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্যতম একজন ফাউন্ডার। অর্থাৎ ইতিহাসের সকল বাকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটা স্থানে তার অবদান অপরিসীম। কিন্তু অতীতের ফ্যাসিস্ট সরকার এই জাতীয় বীরদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ইতিহাসে স্থান দেয় নাই। একজনের ইতিহাস রচনা করতে গিয়ে আজকে তাদের এই পরিণতি। সকল অর্জন একজনের। আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম, শেরে বাংলার নাম, মৌলানা ভাসানীর নাম, আমাদের তর্কবাগীশ সাহেবের নাম, এরকম জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের জাতীয় দিবসগুলি, জন্মদিন, মৃত্যুদিন তারা পালন করতেন না। আমরা চাই আজকে পাঠ্যসূচিতে এবং জাতির নতুনভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস সঠিকভাবে রচনা করা হবে। আজ অতীতে ফিরে যেতে চাই না। অতীত থেকে শিক্ষা নিয়ে আজকে যে ছাত্র জনতা যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের চেতনাকে যদি ধরে রাখতে চাই, জাতীয় ঐক্য ছাড়া এটা সম্ভব নয়। দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। 71-এ এদেশের আলেম ওলামা, অনেক ইসলামিক দল স্বাধীনতার বিরোধিতা করেছিলেন এবং তারা বলেছিলেন, যদি স্বাধীন হচ্ছে, নেপথ্য হচ্ছে ভারত, এই ভারতকে, এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য তারা যে আশঙ্কা করেছিলেন, আমরা আজকে মনে হচ্ছে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে তার কন্যা বাংলাদেশকে সার্বিকভাবে তাদের হাতে তুলে দেওয়ার আয়োজন সম্পন্ন করেছিলেন। সুতরাং তার থেকে বেরিয়ে এসে স্বাধীন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং গণ অভ্যুত্থানের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে স্যার যে একটা কথা বলেন, জাস্টিস রৌফ স্যার, সেটা হচ্ছে আনুপাতিক হারে ভোট। আনুপাতিক হারে যদি ভোট হয়, তাহলে সত্যিকারের গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। স্যার আরেকটি কথা বলেন, আমাদের বিচার ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ সিস্টেমে পরিচালিত। যদি আমেরিকান সিস্টেম আইন থাকে, আইন যদি ব্রিটিশ সিস্টেম, আমেরিকান সিস্টেম হয়, তাহলে হয়তো সুশাসন প্রতিষ্ঠা হবে। আসুন আমরা গণ অভ্যুত্থানের চেতনায় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় আমাদেরকে এখন বেশি ঐক্যবদ্ধ হতে হবে, আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে দেশি বিদেশি চক্রান্ত রুখে দিতে। আমরা আজকে মাননীয় প্রধান অতিথির কাছে কৃতজ্ঞতা এবং জাতীয় নেতৃবৃন্দ সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে আমি আবারও জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের আত্মার
মাগফিরাত কামনা করছি এবং তার স্বপ্নের গণ আজাদি, মানুষের আজাদি যদি প্রতিষ্ঠা হয় তাহলেই সভাপতি জননেতা জনাব আতাউল্লাহ খান নাতা, আজকে সবার প্রধান অতিথি, জাতীয় মুরব্বী হিসেবে যাকে আমরা চিনি, শ্রদ্ধা করি, যার উপর আমরা ভরসা করি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ সহ মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। 36শে জুলাই যখন রাজপথে নেমেছিলাম, আনন্দে ভাসছিল দেশ, আনন্দে ভাসছিলাম আমরা সবাই মুক্তির স্বাদে। আমরা ভেবেছিলাম জাতীয় ঐক্য গড়ে উঠেছে, আমরা ভেবেছিলাম জাতি মুক্তি পেয়েছে, আমরা ভেবেছিলাম আমরা আমাদের স্বাধীনতাটাকে আবার ফিরে পেয়েছি। কিন্তু একদিন দুদিন যাবার পরেই বোঝা গেল আমরা মুক্তি পাই নাই। বাংলা একটা কথা আছে, ঘরে ইঁদুর বেড়া কাটে। প্রশাসন সহ দেশের সর্বস্তরে পতিত হাসিনার সেই ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে বসেছিল, সেটাই প্রমাণিত হয়েছিল একেবারে প্রথম দিন থেকে, এবং তার একটা বিস্ফোরণ আমরা দেখেছি গতকাল। এই দেশকে নিয়ে অনেক খেলা আমরা দেখেছি, অনেক খেলা বছরের পর বছর হয়েছে। জাতিকে গ্যালারিতে বসে আপনারা খেলা দেখিয়েছেন মাঠে, আমরা শুধু রক্ত ঢেলে দিয়েছি। এই অবস্থা আর চলতে পারে না। 36শে জুলাই আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা এখন আর মৃত্যুকে ভয় পাই না। 1971 সালে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ বোন সম্ভ্রম দিয়েছে। প্রয়োজন হলে আবার আমরা 30 লক্ষ মানুষ রক্ত দেব, তবু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভারতের কাছে বন্ধক দেব না। আমি একটা কবিতা লিখেছিলাম, একবারও নত জানু হইনি আমি, সীমান্তের এই পারেও না ও পারেও না। এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, একবারও নত জানু হব না আমরা, আমেরিকার কাছেও না, ইন্ডিয়ার কাছেও না, পাকিস্তানের কাছেও না, রাশিয়ার কাছেও না, চীনের কাছেও না। আমরা নত জানু হব শুধু আমার দেশের কাছে, আমরা নত জানু হব শুধু আমাদের মানুষের কাছে। আপনারা কে ক্ষমতায় যাবেন, কে আসবেন, কে দেবেন, কে দেবেন, কোনো কিছু নেই, আমাদের কোনো চিন্তা নেই। আমরা চাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবার ফিরে আসবে। আমরা চাই জনগণের মালিকানা, এই রাজ্য জনগণের, এই দেশ জনগণের, সেই মালিকানার দলিল এবার আমরা আপনাদের কাছে বুঝে নেব। আমরা দেখেছি আপোষকামী কিছু মানুষকে, আমরা দেখেছি আওয়ামী লীগকে তোষণ করা হয়, আমরা দেখেছি আশ্রয় প্রশ্রয় দিয়ে বলা হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। কোন আওয়ামী লীগের কথা বলেন আপনারা? আয়না ঘরের আওয়ামী লীগের কথা বলেন। অসংখ্য সন্তানকে হত্যা করেছে যে আওয়ামী লীগ, সংবিধানকে ধূলিসাৎ করেছে যে আওয়ামী লীগ, আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে যে আওয়ামী লীগ, রাতের অন্ধকারে ভোট দিয়েছে যে আওয়ামী লীগ, ভোটারবিহীন নির্বাচনের মধ্যে ক্ষমতায় এসেছে যে আওয়ামী লীগ, পুরো দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে এই মাটিতে আর রাজনীতি করতে আমরা দেব না, দেব না, দেব না। আমরা চাই অবিলম্বে এই দেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হোক। তা যদি না করা হয়, আমরা জনগণ আবার রাজপথে যাব। আমরা দেখব কারা আপোষ করে, কারা ক্ষমতা ভাগাভাগি করে, কারা লোভের আগুনে বাংলাদেশের পবিত্রতা নষ্ট করে। তার জবাব দেওয়ার জন্য শুধু আমাদের সন্তানরা নেই, আমরা মা বোনেরাও ঢালের মতো দাঁড়াবো সেই দানবদের সামনে। আপনাদের সবাইকে সে সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় উপস্থিতি, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ তিনি এমন একজন নেতা ছিলেন যিনি একাধারে একজন আলেম ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন এবং একজন আপোষহীন নেতা ছিলেন। তিনি কখনো দেশের বিরুদ্ধে এবং কখনো ইসলাম তথা ধর্ম নিয়ে কাহারো সাথে তিনি কখনো আপোষ করেন নাই। আমরা যেটা আজকে দেখতে পারি, বিভিন্ন সময় আপোষের রাজনীতি আমরা দেখি। কিছুক্ষণ আগে আমাদের নেত্রী বলেছিলেন যে আপোষ আবার শুরু হয়ে গিয়েছে। এই আপোষের জন্য আমাদের দেশ এত পিছনে গিয়েছিল। এখনো যদি আপোষ খেলা হয় তাহলে তো আবার সেই রসাতলে যাব। তাই মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের জীবনী থেকে আমাদেরকে শিখতে হবে আপোষহীন নেতা কাকে বলে, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা যে সলঙ্গার কাহিনী আমরা জানি, সেই সলঙ্গাতে তিনি তখন মাত্র তার বয়স ছিল। আজকে আমরা এমন একজন মনীষীর স্মরণে এখানটা সমবেত হয়েছি যার অনুপস্থিতি আমরা অনুভব করছি। মাওলানা তর্কবাগীশ আমাদের জাতির অন্যতম পথিকৃৎ, মুক্ত চিন্তা এবং সেই সঙ্গে ঐতিহ্য দুটি আমরা তার মধ্যে দেখেছি এবং তিনি বাংলাদেশের যা কিছু মহান তার ধারক বাহক হিসেবে, প্রতীক হিসেবে আমাদের সামনে এখনো প্রাতঃস্মরণীয়। আমাদের শ্রদ্ধেয় সাবেক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাস্টিস রউফ, তার সঙ্গে আমার পর্যবেক্ষক হিসেবে কাজ করবার সৌভাগ্য হয়েছিল। তিনি দাপুনিয়া মডেলের জনক, যার রেপ্লিকেশন আমরা দেখেছিলাম টঙ্গী মডেল নির্বাচনে। আমরা যদি তার এই মডেলটি সারা দেশে রেপ্লিকেট করতে পারতাম তাহলে নির্বাচনে যেই সমস্যা তা চিরতরে দূরীভূত হতো বলে আমার ধারণা। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি সমানুপাতিক প্রতিনিধি ব্যবস্থা দেশে দেশে এই শিরোনামে একটি গ্রন্থ রচনা করেছি এবং 1990-র দশকে আমি ভয়েস অফ আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে বসে এটি সাক্ষাৎকার প্রদান করে এই নিরিখে জনসচেতনতা তৈরির প্রক্রিয়া শুরু করি। আজকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সংখ্যানুপাতিক প্রতিনিধি ব্যবস্থা কিংবা সমানুপাতিক প্রতিনিধি ব্যবস্থা, এই বিষয়টা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমরা বর্তমান যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে তাকে আহ্বান জানাবো যে আপনারা অনতিবিলম্বে পদ্ধতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করুন, আলোচনার ক্ষেত্র প্রস্তুত করে দিন। এইজ ওল্ড ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, এর থেকে আমাদের বেরিয়ে আসতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। স্নেহভাজন সভাপতি, বিজ্ঞ আলোচক মন্ডলী, অতিথি মন্ডলী, সুবিজ্ঞ উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুবই কম, ব্যাপারটা অনেক বড়, কাটছাট করে কি বলা যাবে ভাবছি। কোন রকম ভূমিকা ছাড়াই আমি কিছু কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সমস্যা মাত্র একটা। বাংলাদেশ has got one and only one problem. এই প্রবলেমটা হচ্ছে ইনডিসিপ্লিন ইজ এ প্রবলেম, শৃঙ্খলা বোধের অভাব। তা না হলে এমন একটা দেশ, একটা লাউ গাছের গোড়া কয় স্কোয়ার সেন্টিমিটার বা কয় স্কোয়ার ইঞ্চ দখল করে, কিন্তু তার ফলনটা অনেক বেশি। একটা পুকুরের উপরে মাচা করে দিলে
250-300 লাভ ধরে যায়। এত সমৃদ্ধশালী একটা দেশ, সেটাকে আমরা মারতে মারতে এমন করেছি যে এখন আর বলতে কিছু নাই। কিভাবে মেরেছি? বাংলাদেশ যখন হলো তখন যারা আসলো পাওয়ারে, এসে দেখলো ব্যাংক খালি, টাকা পয়সা নাই, সরাসরি অর্ডার দিল ছাপাও। বাইরের থেকে ছাপানো হতো, কস্ট বেশি। আস্তে 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 আমরা নিজের একটা ছাপাখানা করলাম। ছাপাখানা করাতেও এখন খরচ কম নয়। 1000 টাকার নোট ছাপাইতে 8 টাকা খরচ যায়, 500 টাকার নোট ছাপাইতে 6 টাকা খরচ যায়। 5 টাকার নোট ছাপাইলে খরচ পোষে না, 1 টাকা 2 টাকার তো প্রশ্নই নেই। যে এসেছেন সেই বলেছেন টাকা ছাপাও। টাকা ছাপানোর পিছনে কোন রকম সাপোর্ট নেই। আজকে আপনার যে অবস্থাটা দাঁড়িয়েছে, বাজার কমে না কেন? আমি বাজারে গিয়ে 1 কেজি কাঁচা লঙ্কা কেনার পরে যখন আমি 1000 টাকার নোট বের করে দিই, তখন দোকানদার মনে করে যে আরে কি করলাম, 200 টাকা বেশি চাইলে তো তিনি কিনতেন। এই তো হয়েছে। এত মহারথীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, এত মহারথীরা বড় বড় ফাইন্যান্স মিনিস্টার হয়েছেন, কিন্তু এই দোষ আর যায় নাই। এবং এই 2024 সালেও 62,000 কোটি টাকা ছাপানো হয়েছে। কি করেছে টাকা? সবাই করাপ্ট করে দিয়েছে। যদি টাকা না হতো তাহলে বস্তা ভরে তো সরাতে পারতো না, মাটির নিচেও বস্তা ভরে রাখতে পারতো না। এখন যারা টাকা মেরেছে তাদেরকেও আমরা একেবারে রাজভোগ খাওয়াইয়ে পালতেছি। জেলখানায় এত খরচ, আয় বেড়ে গেছে প্রত্যেকটা জেলের। আগে জেলাররা যে পয়সা পাইতো তার চেয়ে অনেক বেশি পয়সা নাকি পাচ্ছে। এবং এক একজনের পিছনে 7 জন 8 জন করে ফেউ লাগিয়ে দেওয়া হয়েছে। কেউ শরীর টিপে, কেউ তেল মালিশ করে, কেউ এই করে সেই করে ইত্যাদি। সমাজ চুষে খেয়ে শেষ করলো, আবার ওখানে গিয়েও রাজত্ব করার জন্য একেবারে। কথাটা বললাম একটু খারাপ শুনতে। আপনার যে এই যে দুর্নীতি হচ্ছে, ভবিষ্যতেও যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। 80% লোক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। 20% যে আছে তারা হয়তো চান্স পায় নাই বলে করে নাই, চান্স পাইলে করবে কিনা, ঠিক থাকবে কিনা সন্দেহ আছে। এই তো অবস্থা। দূরীকরণের ব্যবস্থা কি? আমি প্রথমে শ্রদ্ধা জানাই মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, যিনি ছাত্র জীবনে আমাদের প্রতীক ছিলেন। তাকে দেখে দেখে আমরা ছাত্র রাজনীতি করতাম। আলহামদুলিল্লাহ আজকে সুযোগ পেয়েছি তার 124তম জন্মবার্ষিকী উদযাপনের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারলাম। তার বিদায় আত্মার মাগফিরাত কামনা। কথাটি এই জন্য সংক্ষিপ্ত করতে হলো, এক হচ্ছে দুর্নীতি, জামাই আদরে রাখছি। এই দুর্নীতি যদি বন্ধ করতে হয়, কড়া আইন করতে হবে। এই এনজিও আইন দিয়ে হবে না, প্রশাসক হতে হবে। চাবুক না মানলে দুর্নীতি যাবে না, চাবুকের আইনের দরকার। আপনি টাকাগুলো জোগাড় করে সিজ করে নিয়ে যেখানে রাখলেন, ওখানে তো টাকা থাকে না, ওই টাকা আবার খেয়ে ফেলে। আচ্ছা, কথা হলো যে সম্পদ যেগুলো পাওয়া গেছে, এত আচার বিচারেরও প্রয়োজন নেই। তার কাছে সম্পদ পাওয়া গেছে এত 1000 কোটি টাকা। এক কথা উত্তর দিতে পারলে দাও,
নাহলে সঙ্গে সঙ্গে কনভিকশন, জেল দিয়ে জেলের ভাত খাওয়াই লাভ নাই। বাজেয়াপ্ত সম্পদ সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশন, কারণ থানায় রাখলে আর থাকে না, ব্যাংকে রাখলেও থাকে না, নগদ নগদ ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে চাবুকের আইন যেটা বলা হয়, অর্থাৎ ধরে পাবলিকলি স্টেডিয়ামে ডায়াস করে খবর দিয়ে মারেন চাবুক। যদি মারতে পারেন, স্বপ্ন আর দুর্নীতির মধ্যে যাবে না। ডক্টর ইউনূসকে আমি রিকোয়েস্ট করব, বি কশাস। ওই বিদেশ কি বললো না বললো, আমেরিকা কি বললো, ইউরোপ কি বললো, ম্যাটার্স লিটল। তারা কি আমাদেরকে খাওয়াবে, ঘর তুলতে দেবে? তার দিকে চেয়ে থেকে আমার লাভ নাই কিছু। সোজা করা আইন করেন, সামারি ট্রায়াল, আমেরিকান ফিলসফি আনেন। আমরা ব্রিটিশ জুরিসপ্রুডেন্স যে আসামিদেরকে বাঁচাই, যে প্রসিকিউশন বা যে অভিযোগ করলো তাকে প্রমাণ করতে হবে সে দোষী কিনা। যতক্ষণ প্রমাণ না হয় তাকে মনে করতে হবে নির্দোষ। আর আমেরিকান লটা হচ্ছে আসামিকে ধরাই হয় দোষী, আসামি প্রমাণ করতে হবে যে সে নির্দোষ। আইনটা বদলান, 2 মিনিট লাগবে সিআরপিসিটা বদলাইতে। চাবুক মারার আইনটা নিয়ে আসেন, আমি তাকে 10 বছর জেল দিয়ে সুন্দর করে ভাত খাওয়াবো, পোলাও খাওয়াবো আর যত্ন করব, এদিক দিয়ে মেরে গেছে সমস্ত দেশকে। এটা কি ঠিক হবে? চাবুক মেরে 3 বারের চাবুক থাকবে। একবার মারার পরে যদি তওবা করে মাপ চায়, ক্ষমা চায়, ছেড়ে দেন। যদি নরম না হয় 2য় বার মারেন পাবলিকলি, যেন আর বেরিয়ে এসে সমাজে ওরকম কথা বলতে না পারে। পারবেন? কঠিন ব্যাপার। এখন আসে না অন্য ব্যাপারে। বাংলাদেশ ছোট্ট দেশ, এত লোক। আমি বিদেশে গেলে অনেক ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, এত স্কোয়ার কিলোমিটারের মধ্যে এত বিলিয়ন লোক, তোমরা কি করে থাকো, ঘুমাও কি করে? আমি ঠাট্টা করে বলি যে দেখো, উই আর প্র্যাকটিসিং 3 শিফট স্লিপিং। 3 শিফটে ঘুমাই। নাও উই আর থিঙ্কিং ফর দ্য 4th শিফট। 8 ঘন্টা ঘুমাইতাম, সেখানে 6 ঘন্টা ঘুমানোর কথা চিন্তা করি। এই দেশ ছেড়ে তো আর আমরা চলে যাওয়ার জায়গা নেই। যদি থাকতে হয়, বাংলাদেশি ডেমোক্রেসি ছাড়া উপায় নাই। গাছের কাঁঠাল, পাকা কাঁঠাল পড়লে যে পেল সে 2 কোষ খাক, আমার কোনো অনুযোগ নাই। কিন্তু 1 কোষ যদি আমাকে না দেয়, তাহলে কি আমি তাকে ছাড়বো? দ্যাট ইজ ডেমোক্রেসি। মারামারি করি, কাটাকাটি করি, যাই গালাগালি করি, এখানেই থাকতে হবে, কারণ আমার অল্টারনেটিভ নাই। ডেমোক্রেসি ছাড়া আমার উপায় নাই। কিন্তু দুঃখের বিষয় ভাই, ইউনিভার্সিটির প্রফেসররা, কিছু মনে নেবেন না, ভেটারান পলিটিশিয়ানস, ফিলোসফার্স, আমি চেষ্টা করে দেখেছি, ভোটারদের কাছে ভোট পরিচালনা করার দায়িত্ব কেউ দিতে রাজি না। অধিকারটা কার? ব্যুরোক্রেটদের। ব্রিটিশ সিস্টেমে ভালো ছাত্রগুলো ইউনিভার্সিটির দিকে এসে পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে যায়। চাকরি নেওয়ার পরে কি হয়? বিসিএস এ চাকরি পেল। চাকরি পাওয়ার পরে একটা ফাউন্ডেশন ট্রেনিং হয়। আগে 2 মাস হইতো, এখন বোধহয় 4 মাস হয়।
4 মাস ট্রেনিং দেয়, খুব ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো কাজ করায়। কারণ ব্যাংকের আমি অ্যাডভাইজার ছিলাম, ব্যাংকগুলো গিয়ে তাদের পিছনে ঘোরে, স্যার আপনার তো এখন ইনকাম নাই, সুটকুট বানাইতে হবে, হ্যান বানাইতে হবে, কিছু টাকা অ্যাডভান্স দেয় ডেভেলপমেন্ট স্কোপের থেকে, দিয়ে তাদেরকে করাপ করে। তো তাদের পড়ায় টড়ায় শেষের দিন যেদিন বিদায় দেবে সেদিন একটা লেকচার দেয়, লেকচার দিয়ে বলে যে বাবারে এই কতদিন যা শুনছো টুনছো খুব ভালো দেখবা, তবে একটা মুদ্রা কথা হলো বস কি বলে এটার দিকে নজর রাখবা। এই যে বস কি বলে নজর রাখলে তার বিদ্যা শেষ। এই অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমার, প্রশাসন এখন রাজনীতিবিদ। এই প্রশাসন চায় না কোন সময় ভোট পরিচালনা করার দায়িত্ব ভোটারের কাছে যাক, ভোটারের কাছে দেন। আমি মাঠে দুটা রিসার্চ করেছিলাম, রিসার্চ করে একটা দাপুনিয়াতে ইলেকশন, একটা টঙ্গী পৌরসভার ইলেকশন, ভোটারদেরকে দিয়ে চালানো, পুলিশ লাগে নাই, ম্যাজিস্ট্রেট লাগে নাই, কিচ্ছু লাগে নাই। আমাকে টঙ্গীর ইলেকশন করার সময় 6 পৃষ্ঠা একটা নোট দিল সমস্ত সেক্রেটারিরা মিলে। কি অনেক নাম করেছেন, আগে ইলেকশন কমিশনকে চিনত না, আর এখন আপনি এত একটা রিস্ক নেবেন, ঢাকার কাছে পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, যদি গোলমাল হয় তাহলে সারা বিশ্বে ইলেকশন কমিশনের বদনাম হয়ে যাবে। আমি বললাম যে বাবা ঠিকই আছে, বদনাম হয়, লেংটির তো হারাবার কিছু নাই, চেষ্টা করে দেখি, না হলে বন্ধ করে দেব। কিন্তু করলাম যখন, তখন এসে বললো যে আমরা আগে বুঝতে পারি না। অসুবিধা হলো এটা। কেন এই প্রমোশনাল রিপ্রেজেন্টেশনে আসার কারণ কি? সবচেয়ে বড় করাপশনের আড্ডাটা হলো নমিনেশন। এই নমিনেশন বাণিজ্যটা হলো ঘোড়া বেচা কেনার বাণিজ্য। আজকে নমিনেশনটা বন্ধ করেন, 80% দুর্নীতি নির্বাচন থেকে চলে যাবে, যাবে না? 20% থাকবে, সেটাও একটা ইলেকশন করলে চলে যাবে। আমরা সেই জন্য প্রপোজাল দিয়েছি যে 500 লোকের জন্য পার্মানেন্ট পুলিশ স্টেশন করো, নির্বাচন ছাড়া আমার বাঁচবার কোনো উপায় নাই। এটা ভোটার ক্লাব হলো, ওটা গ্রোথ সেন্টার ফর ডেমোক্রেসি। ওখানে আড্ডা মারো, ক্যারাম খেলো, ওয়াজ নসিহত শোনো, বিয়ে আসর করো, দরবার করো, ওখানে বসে করো। দ্যাট ইজ এবং সেখানে উন্নতি করো। ওই 500 জনের জন্য ক্লাব, 11 জনের একটা কমিটি থাকবে, 5 জন মহিলা, 6 জন পুরুষ, তারা ভোটটা পরিচালনা করবে। ছাত্র জনতা যারা থাকবে লোকাল, তারা ভলান্টিয়ার্স, তারা ল অ্যান্ড অর্ডার যা কিছু আছে সব দেখবে। সবাইকে সম্পৃক্ত করো। পার্টিকে ভোট দেব, প্রার্থীকে নয়। যতদিন প্রার্থীকে ভোট দেবেন এটা রাখবেন যে পলিটিক্যাল পার্টিগুলো রাখতে চায়, ততদিন পর্যন্ত আই ক্যান চ্যালেঞ্জ। দরকার লাগে আমি 300 টাকার স্ট্যাম্পের উপরে লিখে দিতে পারি যে যতদিন এই নমিনেশন প্রথা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোন সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না, হতে পারে না। ডাক্তার ইউনূসের কাছে অনুরোধ, নম্রতা দিয়ে পারবেন না, আপনাকে প্রশাসক হতে হবে। অনেকগুলো কমিশন করেছেন, কমিশনার সব থিওরি লিখছে, 2-3টাতে তো আমি গিয়ে কথা বলে দিয়ে আসছি। ওই থিওরি দিয়ে বাংলাদেশ চলবে না। ইউ মাস্ট বি ভেরি মাচ প্র্যাকটিক্যাল। নগদ নগদ
ভোটারকে ভোট চালাতে দেন, 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন, 12.5 কোটি লোকের ডিসিপ্লিন চলে আসবে একবারে, আর 6 কোটি লোক ওর সঙ্গে হেঁটে হেঁটে ডিসিপ্লিন চলে আসবে। 15 দিনে বেশি লাগবে না বাংলাদেশে সুশৃঙ্খল অবস্থা আনতে। সেটাতে যেতে চায় না। রাজনীতিবিদরা মনে করে যে রূপ সাহেব একটা কি বের করেছেন, আমরা এতদিন এত রাজনীতি করছি, এখন পলিটিক্যাল পার্টির ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রায়ন পলিটিক্যাল পার্টির কথা বলে আমাদেরকে পেছাতে ফেলে দিচ্ছে। আমি বলছি যে রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র হয় না। হয় একা একা দাঁড়ালে হবে? এক ইটে বিল্ডিং হবে? দল লাগবে। আমার এখানে বহুত ছোট ছোট দল আছে। কেন? আজাদি লীগে তো বয়স কম হয় না, 60 বছর হয়েছে। আমার উঠতে পারলেন না কেন? ঝিমায় ঝিমায় কেন? বহুত এরকম আছে, এবং তারা অনেকটা পলিটিক্যাল গার্বেজ এর মতো হয়ে গেছে। এটা করলে হবে না। বি স্ট্রেট। আমি বলেছি যে পলিটিক্যাল পার্টিকে ডেমোক্রেসি আনতে হলে পরে আইনটা একটু পরিবর্তন করো, নিবন্ধীকরণটা। কিরকম পরিবর্তন? যে গণতন্ত্রের চর্চার জন্য এই একটা পার্টির কমসে কম টোটাল ভোটারের 1% প্রাইমারি মেম্বার হতে হবে। 12 কোটি ভোটার আছে, কাজে একটা পলিটিক্যাল পার্টি করতে হলে পরে, থাকতে হলে পরে, নির্বাচন করতে হলে পরে তার প্রাইমারি মেম্বার লাগবে 12 লক্ষ। 10টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে হবে। ওই একটা দিয়ে গোপালগঞ্জ করে ফেলানো চলবে না। ইলেকশন করতে দেন। পলিটিক্যাল পার্টির মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে, সে কি আপনাকে ডেমোক্রেটিক কোন রেজাল্ট দিতে পারবে? কিছুই দেবে না। তারা শুধু চাঁদা তোলাটাই বোঝে। এখন যে বলছে তাড়াতাড়ি ইলেকশন দেন, তার মানে কি? তার মানে হলো আর কোলাতে পারছি না ভাই, খালি তারিখটা দেন, আমরা চাঁদা তুলে কোনো মতে শেষ করি। এই জন্য বাজার কমে না। তো ডক্টর ইউনূসে তো হুঁশ রাখতে হবে। বি প্র্যাকটিক্যাল, বি অ্যাডমিনিস্ট্রেটেড। সোজা আঙুলে ঘি উঠবে না, একটু বাঁকা করে চিন্তা করেন। তো দেন আইনটা করতে বেশিক্ষণ লাগে না। কনস্টিটিউশন রিফর্ম কমিটিতে ডেকেছিল, একদিন ডাকছে, যায় নাই।